চলো আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2020 সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো তো এখানে কি বলছে, এক্স দিয়ে কি লেখা আছে, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। তাহলে আমরা জানি সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে, সালোক সংশ্লেষণ বলে। তার মানে এক্স দ্বারা হচ্ছে সালোক সংশ্লেষণ বুঝাইছে। ওয়াই এ কি বলছে দেখো তো, উদ্ভিদের শক্তি উৎপাদন প্রক্রিয়া। তাহলে আমরা জানি যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার খাদ্য বস্তু ভেঙে গিয়ে শক্তিতে পরিণত হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওইটাকে আমরা কি বলি, শ্বসন প্রক্রিয়া। তাহলে এক্স আর ওয়াই আমরা বুঝতে পারলাম, একটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ আর নিচেরটা ওয়াই কি বললো, শ্বসন। এখন ক নাম্বারে কি বলছে দেখো তো, ফটোলাইসিস কি। ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, আর লাইসিস শব্দের অর্থ ভেঙে যাওয়া। তার মানে আলোর উপস্থিতিতে কিছু একটা ভেঙে যাবে। কি ভেঙে যাবে বলো তো, পানির অণু ভেঙে যাবে। এই জায়গায় ফটোলাইসিস বলতে তোমার পানির অণুর ভেঙে যাওয়াকে বোঝায়। এখানে পানির অণু ভেঙে গিয়ে কি তৈরি করবে দেখো তো, এক অণু পানি যদি ভেঙে যায়, এখানে তোমার প্রোটন তৈরি করবে একটা, ইলেকট্রন আর অক্সিজেন সাপ্লাই দিবে। এখন আমরা সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা জানি যে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, ওই অক্সিজেনটা মেইনলি আসে হচ্ছে তোমার এই যে পানির অণু ভেঙে গিয়ে। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে, ফটো যেহেতু বলছে, ফটো মানে হচ্ছে আলো, তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু ভেঙে গিয়ে এক অণু প্রোটন, ইলেকট্রন আর অক্সিজেন উৎপন্ন করার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। এরপরে কি বলছে, খ নাম্বারে কি বলছে, এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন। এখন রিচার্জেবল ব্যাটারি বলতে পুনরায় চার্জ দেওয়া যায় এরকম একটা ব্যাটারি। কি করব, আমরা কোনো একটা ডিভাইস ব্যবহার করতেছি, ওটা চার্জ শেষ হয়ে গেছে, সেটাকে আমরা পুনরায় আবার চার্জ দিয়ে ফুলফিল করলাম, তারপরে ওই চার্জ দিয়ে তুমি আবার ওই ডিভাইসটা ব্যবহার করতে পারতেছো। ডিভাইসটা তোমাকে কিছু একটা মানে কাজে সাহায্য করতেছে। এরপরে ওই ডিভাইসটার কাজ শেষ হওয়ার পরে, মানে কাজের শক্তি সাপ্লাই করার পরে, ওইটা আবার যখন শক্তি ফুরায় যাবে আবার হচ্ছে তুমি জমা করে রাখতে পারতেছো। এরকমই এটিপি অণুটা কি করে, তোমার শক্তি ভেঙে মানে কোনো একটা বিক্রিয়ায় বিপাকীয় কাজে শক্তি সাপ্লাই দেয়। প্রয়োজনীয় শক্তি যদি তোমার শক্তির ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে শক্তি সাপ্লাই দিবে হচ্ছে এটিপিটা। ওইটা আবার তুমি যখন অতিরিক্ত শক্তি যখন জমা করবা বা তৈরি করতে পারবা, ওইটা হচ্ছে আবার জমা হবে। এরকম প্রক্রিয়াটা আমি যদি দেখাই, মনে করো একটা অ্যাডিনোসাইন মোনোফসফেট, মোনো মানে কি, এক। এখন এই মোনোফসফেটের সাথে তোমার এক অণু ফসফেট যুক্ত হইল। মোনো মানে এক, একের সাথে যদি আরেকটা যুক্ত হয় তাহলে কি হবে, ডাই, দুই, এডিপি তৈরি হইলো। এখন এডিপি এর সাথে আবার মনে করো এক অণু ফসফেট তুমি যুক্ত করলা, এক অণু ইনঅর্গানিক ফসফেট যুক্ত করলে অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে দুই, দুইয়ের সাথে যদি আরেকটা যুক্ত করো, কয়টা হলো, তিন, তাহলে এটিপি তুমি পাইলা। আবার আজকে তুমি হচ্ছে কোনো একটা বিক্রিয়া সম্পন্ন করতে গেলা, তোমার শক্তি নাই দেহে, ওই মানে কোষে ওই প্রয়োজনীয় শক্তিটা নাই। এরপরে এটিপি থেকে তিনটা থেকে একটা ফসফেট যদি বের করে দাও, তাহলে দুইটা ফসফেট থাকলো। আর একটা প্রান্তীয় ফসফেট বের করে দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণে শক্তি পাচ্ছ। আবার এখন তোমার কাছে দুইটা আছে, দুইটা থেকে আবার আরেকটা বের করে দাও, এডিপি থেকে আবার আরেকটা ফসফেট যদি আমি বের করে দিই, সেক্ষেত্রে আমার কি থাকবে, এডিনোসাইন মোনোফসফেট থাকবে। তাহলে দেখো তুমি দরকার হইলে ওই শক্তি জমা করে রাখতে পারতেছো। আবার যখন শক্তির ঘাটতি দেখা দিবে, আজকে তোমার কোষে এই বিক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শক্তি নাই, সেক্ষেত্রে শক্তির সাপ্লাই দিচ্ছে কে, এই যে এই এটিপি অণুটা। তাহলে আমরা এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলতেই পারি, যে ও যেহেতু শক্তি জমা করে রাখতেছে আবার প্রয়োজনীয় শক্তি সাপ্লাই দিচ্ছে। সেক্ষেত্রে এটিপিকে আমরা জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, এনার্জি কয়েন, বায়োলজিক্যাল কয়েন, রিচার্জেবল ব্যাটারি, এরকম অনেকগুলা নামে ডাকতে পারি। তাহলে এখানে যে প্রশ্নে তোমাকে জানতে চাইছি যে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন, এই যে জমা করে রাখে, খরচ করে, এরকম যে কাজটা সম্পন্ন করে, যার জন্য এটিপিকে রিচার্জেবল ব্যাটারি বলে। রিচার্জেবল ব্যাটারি ছাড়াও আরও আমি যে নামগুলো বললাম ওগুলোও যদি বলে দিত আমরা একই উত্তর লিখতাম। এরপরে গ নাম্বারে কি বলছে, ওয়াই প্রক্রিয়ার যে ধাপগুলো শক্তিঘরে সংগঠিত হয়। ওয়াই প্রক্রিয়াটা কি আমাদের, ওয়াই প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এখন শ্বসন প্রক্রিয়ার ধাপগুলা শক্তিঘরে সম্পন্ন যেগুলো হয়, অর্থাৎ শক্তিঘর বলতে তোমার মাইটোকন্ড্রিয়াকে বুঝাইছে। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কি বলে, কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলে। এখন সালোক সংশ্লেষণ কি বলি, শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে তোমার চারটা ধাপে সম্পন্ন হয়, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখন এখানে যে গ্লাইকোলাইসিস ধাপটা, এই ধাপটা তোমার সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, তাহলে এই ধাপটা বাদ। এছাড়া বাকি যে তিনটা ধাপ আছে, ওই তিনটা ধাপ হচ্ছে তোমার এই যে শক্তিঘরে বা মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি জন্য এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, এটা প্রশ্ন আসে না? এরকম প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে জেনে রাখো যে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃগাত্রে আমরা জানি বৃত্তাকার অক্সিজম সংযুক্ত থাকে, তাই না?
ওই অক্সিজমগুলোর ভিতর তোমার প্রয়োজনীয় এনজাইম থাকে, মানে এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলা তোমার ওই বিক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করে। সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতর তোমার ওই এনজাইমগুলোর সাহায্যে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। কোন কোন ধাপগুলো সম্পন্ন হয় বলো তো? অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই তিনটা ধাপ তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। তাহলে চলো আমরা এই তিনটা ধাপ যদি পড়ি। অ্যাসিটাইল কোএ সৃষ্টি, এটা হচ্ছে তোমার 2 নাম্বার ধাপ, মানে প্রথম ধাপটা তো হচ্ছে সাইটোপ্লাজমে, যেটার বর্ণনা আমরা দিব না। গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমে বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট এক অণু অ্যাসিটাইল কোএ তৈরি করে, এক অণু কার্বন ডাইঅক্সাইড আর এক অণু NADH2 উৎপন্ন করে। 2 অণু পাইরুভিক অ্যাসিড হতে 2 অণু অ্যাসিটাইল কোএ এনজাইমে 2 অণু কার্বন ডাইঅক্সাইড 2 অণু NADH2 উৎপন্ন হয়। এখন এইখানে মানে এভাবে বর্ণনা করে লিখলে হচ্ছে বুঝতে কষ্ট হয়। তাহলে চলো আমরা ছকে বইয়ের ভিতর আমাদের যে একটা ছক দেওয়া আছে, ওই ছকের ভিতর যদি দেখি, দেখো এখানে আমাদের গ্লাইকোলাইসিস ধাপটা কিন্তু বাদ যাবে। কি জন্য বাদ যাবে? ওই যে আমি বলছিলাম যে যেহেতু আমাদের শক্তি ঘরে সম্পন্ন বিক্রিয়াগুলোর কথা বলছে, তাহলে গ্লাইকোলাইসিস তো তোমার শক্তি ঘরে বিক্রিয়া সম্পন্ন হয় না, তাহলে অ্যাসিটাইল কোএ থেকে। কিন্তু তুমি এখানে আমাকে প্রশ্ন করতে পারো, এই যে একটা ধাপ, 2টা ধাপ, ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম বা ওই যে সবার লাস্টে 3টা ধাপ আমি বলছিলাম যে গ্লাইকোলাইসিস বাদে আরও 3টা থাকে, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখানে ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায়? ইলেকট্রন প্রবাহতন্ত্র ওই জায়গায় কোনো কিছু উৎপন্ন বা খরচ হয় না, কিন্তু কি করে, এইখানে যে শক্তিগুলো উৎপন্ন হয়েছে ওই শক্তিগুলোকে তোমার এটিপি শক্তিতে কনভার্ট করতে সাহায্য করে, যার জন্য ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম এই ছকের ভিতর দেখানো হয় নাই। আমি তোমাকে বুঝাই আগে। দেখো এই ছকটা যদি আমি বুঝাইতে যাই, অ্যাসিটাইল কোএ ধাপে কি উৎপন্ন হয়েছে তোমাকে মনে রাখতে হবে, উৎপন্ন বস্তুগুলা আর ব্যয়িত বস্তুগুলা। তাহলে এই দেখো 2 অণু অ্যাসিটাইল কোএ উৎপন্ন হয়েছে, তারপরে 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 2 অণু NADH2 তৈরি হয়েছে। এখন এই যেগুলা উৎপন্ন হইলো, এই শক্তিটা একটা বিক্রিয়া বা ধাপ সম্পন্ন হওয়ার জন্য কিছু শক্তি লাগে। এই শক্তিটা কই থেকে আসছে দেখো তো? এই যে এখানে পাইরুভিক অ্যাসিড ছিল আমাদের, এই যে পাইরুভিক অ্যাসিড প্রথম ধাপটাতে উৎপন্ন হয়েছিল, ওই শক্তিটা হচ্ছে এখানে খরচ হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি চলে গেল। এরপরে এখানে যে অ্যাসিটাইল কোএ তার তৈরি হয়েছে না, এই অ্যাসিটাইল কোএ কিন্তু তোমার আবার ক্রেবস চক্র সম্পন্ন করতে ব্যয় হয়ে যাবে। তাহলে দেখো ক্রেবস চক্রে ব্যয়িত হইলো যে শক্তিটা, ওটা আমরা কই থেকে পাইলাম? এই যে অ্যাসিটাইল কোএ উৎপন্ন হইলো, অ্যাসিটাইল কোএ খরচ হয়ে গেল। তাহলে এই জায়গায় হচ্ছে কাটাকাটি চলে গেল। এখন শক্তির হিসাবে কে কে আসবে? কার্বন ডাইঅক্সাইড তো আমাদের শক্তির যোগান দেয় না, তাহলে কার্বন ডাইঅক্সাইড যা আছে তাই রয়ে যাবে। 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু 4 অণু কার্বন ডাইঅক্সাইড, এখানে 4, এই যে 2, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যা আছে সেটাই আমরা লিখবো। এখন হিসাব করা লাগবে তোমার NADH2, তারপরে FADH2, GTP, যেগুলো এই শক্তিগুলোকে এটিপি শক্তিতে কনভার্ট করা লাগবে। তাহলে চলো কনভার্ট করতে গেলে কি হবে? আমরা জানি 1 অণু NADH2 থেকে আমরা 3 অণু এটিপি পাই। তাহলে 2 অণু NADH2 থেকে কত পাবো? 3 দুগুণে 6, এই দেখো 6 অণু এটিপি পাইলাম। তারপরে 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি পাই, তাহলে 6 অণু NADH2 থেকে কয়টা পাবো? 3 6 18। এরপরে 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি পাই, তাহলে 2 অণু FADH2 থেকে কয় অণু পাবো? 2 দুগুণে 4, এই দেখো 4 অণু এটিপি পাইলাম। এরপরে 1 অণু জিটিপি থেকে 1 অণু এটিপি পাই, তাহলে 2 অণু জিটিপি থেকে 2 অণু এটিপি পাবো, তাহলে এখানে দেখো 2 অণু এটিপি পাইলাম। এখন এই যে যা যা তৈরি হইলো এই কথাগুলো, ওই যে বর্ণনায় স্লাইডে যেটা আমি তোমাকে দেখাইলাম, এই যে এখানে যেটা দেখাইতে গেলাম যে অ্যাসিটাইল কোএ, তারপর ক্রেবস চক্র, এখানে যেভাবে বর্ণনায় লিখছে এই কথাগুলোই হচ্ছে আমি বর্ণনায় লিখছি। ছকের ভিতর যেগুলো তুমি দেখতে পাচ্ছ, ছকের ভিতর যেগুলো দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে লেখা আছে। দেখো কোনো অ্যাসিটাইল কোএ ধাপটাতে কি তৈরি হইলো? 2 অণু অ্যাসিটাইল কোএ তৈরি হইলো, 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 2 অণু NADH2 তৈরি হয়েছে। এখান থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, যেটা পূর্বের ধাপে উৎপন্ন হয়েছিল, ওইটা খরচ হয়ে যাবে। খরচ হয়ে নিট শক্তি কতটুকু জমা থাকবে? কার্বন ডাইঅক্সাইড 2 অণু উৎপন্ন হয়েছিল, 2 অণুই জমা থাকবে। আর 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি পাই, তাহলে 2 অণু NADH2 থেকে 3 দুগুণে 6 অণু, এরকম করে হচ্ছে বর্ণনাটা লিখবা। আবার ক্রেবস চক্রের ক্ষেত্রেও এখানে 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP আমরা পাচ্ছি। তারপরে খরচ হয়ে যাচ্ছে কোনটা? অ্যাসিটাইল কোএতে যে অ্যাসিটাইল কোএটা তৈরি হয়েছিল ওইটা হচ্ছে খরচ হচ্ছে। আর এখানে নিট শক্তি কত জমা থাকতেছে? এই যে এগুলা জমা হচ্ছে, কনভার্ট করবা। এখানে দেখো মোট 24 অণু এটিপি আমরা পাই। দেখো 18 19 20 আর 4 24, তাহলে 24 অণু এটিপি আমরা ক্রেবস চক্র থেকে পাই। আবার এখানে হচ্ছে শুধু 6 অণু এটিপি পাই। এরকম করে কিছু বর্ণনা হচ্ছে দিয়ে দিবা, মানে প্রতিটা ধাপে। আর এখানে যে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম যেহেতু এখানে নাই, ওখানে তাহলে আমরা কি বর্ণনা দিব? ওখানে হচ্ছে তুমি এই কথাটাই বলবা যে যে আলাদা শক্তিগুলা থাকে ওই শক্তিগুলাকে কি করব আমরা? এটিপি শক্তিতে কনভার্ট করার কাজ করব। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছিল দেখো তো?
ঘ নাম্বারে এরকম বলছিল যে এক্স এর গুরুত্ব, এক্স কি ছিল, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব তো অনেক বেশি, এটা আমরা সবাই জানি। সবার প্রথমে কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যার জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যে খাদ্য দিয়ে সে হচ্ছে তার নিজের চাহিদাগুলো পূরণ করে, শক্তির যোগান দেয়। এরপরে অতিরিক্ত যে খাদ্যগুলো ওগুলো হচ্ছে প্রাণীকুলের কাছে ছড়ায় দেয়, প্রাণীকুল ওখান থেকে খাদ্যের উপর উদ্ভিদের উপর নির্ভর করতেছে। আবার আমাদের খাদ্যটা ভেঙে শক্তি উৎপন্ন করা প্রয়োজন, ওই ভাঙার জন্য আবার অক্সিজেনের প্রয়োজন। ওই অক্সিজেন কই থেকে আসে? সালোক সংশ্লেষণ থেকেই আসে। তাহলে সালোক সংশ্লেষণ আমাদেরকে খাদ্য দিচ্ছে, মানে এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা খাদ্য পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, অক্সিজেনের মাধ্যমে খাবারটা ভেঙে আমরা শক্তি পাচ্ছি। এরপরে এই অক্সিজেন কিন্তু আমাদের এই যে শ্বাসকার্য চালানোর ক্ষেত্রেও কাজ করে। তুমি আবার নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করতেছো, প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছ। এই যে নিঃশ্বাস প্রশ্বাসে যে কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাসটা, এটা কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাবজর্ব করে নিচ্ছে উদ্ভিদ। সেক্ষেত্রে তোমার বায়ুমণ্ডলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকতেছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করতেছে, ওই খাদ্যের ভিতর বা ফলের ভিতর কিন্তু ওর বীজ তৈরি হচ্ছে। বীজের মাধ্যমে কিন্তু উদ্ভিদ বংশবৃদ্ধি করতে পারতেছে। আমরা বীজ বপনের মাধ্যমে তো একটা আরেকটা নতুন উদ্ভিদ পাই। সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ যেহেতু ওর বংশ বৃদ্ধি করতে বা সংখ্যা বৃদ্ধি করতেছে, সেক্ষেত্রে আমরা উদ্ভিদের উপর কিন্তু শুধু খাদ্যের উপর নির্ভর করতেছি না, বস্ত্র, বাসস্থান, তারপরে হচ্ছে তোমার ঔষধ, এই বিভিন্ন কিছুর জন্য কিন্তু আমরা উদ্ভিদের উপর নির্ভর করতেছি। তাহলে উদ্ভিদের জীবনে এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়া অবশ্যই দরকারি। এখন উদ্ভিদ বেঁচে থাকলে জীবও বেঁচে থাকবে, কারণ আমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল। এখন আবার মানব সভ্যতা টিকিয়ে রাখতেও কিন্তু তোমার সালোক সংশ্লেষণ কাজ করে। কিভাবে? মানব সভ্যতা বলতে আমাদের পেট্রোলিয়াম, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, এগুলা কিন্তু পরোক্ষভাবে আমরা সালোক সংশ্লেষণের উপরেই নির্ভর করতেছি। তাহলে দেখো এতগুলা নির্ভরের কারণ, মানে আমরা এই যে নির্ভরযোগ্যতাটা, আমরা কিন্তু মানে আমরা বলতে হচ্ছে জীবকুলটা বা প্রাণীকুল কিন্তু কখনোই নিজে নিজে হচ্ছে বেঁচে থাকতে পারতো না যদি না এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হইতো। সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অনেক বেশি। সালোক সংশ্লেষণ যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার শ্বসনও বন্ধ হয়ে যাবে, কারণ শ্বসন আর সালোক সংশ্লেষণ একজন আরেকজনের উপর নির্ভর করে। শ্বসনে শক্তি তৈরির জন্য যে খাদ্যটা, ওইটা সালোক সংশ্লেষণ থেকে আসতেছে। আবার খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করা লাগবে, ওইটা অক্সিজেনটাও সালোক সংশ্লেষণ থেকে আসতেছে। আবার সে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে, নির্গত হচ্ছে, ওইটা আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া লাগতেছে। তাহলে একজন একজনের উপর নির্ভরশীল। আবার শ্বসনের মাধ্যমে তোমার কিছু ক্ষার, উপক্ষার, খনিজ লবণ তৈরি হয়, যেটার মাধ্যমে একটা উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হলে সে তার জৈবিক কার্যাবলী, শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করতে পারবে। তারপরে উদ্ভিদের কোষ বিভাজনের জন্য, অর্থাৎ উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য তোমার শ্বসন লাগবে। মানে মেইনলি তুমি একটা জীবের যত কাজকর্ম করা লাগবে, ওই কাজকর্মগুলো করার জন্য যে শক্তিটা, সব শক্তি শ্বসন থেকে আসবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এই প্রক্রিয়াটা জীবের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এইভাবে আমি তোমাকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলাই সুন্দর করে যদি রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস বলে আমি মনে করি, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।